সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকেই দেখছেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নজরানা চৌধুরী। দর্শক, জুলাই সনদ স্বাক্ষর হয়েছে এক প্রস্তাবনা নিয়ে। আবার জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেখানে রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্টের বিষয়গুলো যুক্ত করা হয়নি। এটিকে বিএনপির পক্ষ থেকে রীতিমতো জাতির সাথে প্রতারণা বলে অভিযোগ করছেন বিএনপির শীর্ষ নেতারা। এই বিষয় সহ আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করতে আমরা দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামীম রেজা। আপনাদের দুজনকেই এনটিভিতে স্বাগত জানাচ্ছি। তো আমি সাইফুল হকের কাছে শুরুতেই আসতে চাই যে আপনারা যেই দলিলে স্বাক্ষর করলেন যে সনদে 17 অক্টোবর জাতীয় সংসদ ভবনের সামনে, তো পরবর্তীতে যেটি সরকারের কাছে জমা দেওয়া হলো এই ঐকমত্য কমিশনের পক্ষ থেকে, তাতে বিস্তর একটা ব্যবধান আছে, পার্থক্য আছে। সেই বিষয়টি কি আপনারা আগে জানতেন যে এরকম হবে জিনিসটা? আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন ডক্টর শামীম রেজা। আর দর্শক শ্রোতা যারা আপনারা দেখছেন, আপনাদেরকে শুভেচ্ছা জানাই এবং সালাম জানাই। আমরা তো জানতাম যে আমরা যেটা স্বাক্ষর করেছি, আমরা তো আসলে অঙ্গীকারনামায় মূলত স্বাক্ষর করেছি এবং পুরো সনদ প্লাস অঙ্গীকারনামা, স্বাক্ষরটা হয়েছে অঙ্গীকারনামাতে। তো তারা যখন জমা দেবেন তখন তো পুরো সনদ এবং অঙ্গীকারনামা সহ জমা দেবেন এবং তাদের সুপারিশ সহ এটা যাবে। সুপারিশটা হবে প্রধানত বাস্তবায়নের পদ্ধতি বা প্রক্রিয়াটা নিয়ে। সেটা ওখানে যেটা আলোচনা হয়েছে সে আলোকেই যাবার কথা। সেদিক থেকে তারা যেটা দিয়েছেন সেখানে নোট অফ ডিসেন্টের প্রশ্নগুলো নেই, যেটা নিয়ে স্বাভাবিকভাবে বিএনপি বা বিরোধী অধিকাংশ শিবিরেই দুর্ভাগ্যজনকভাবে এটাকে প্রতারণা, এইসব নানা শব্দ যেটাকে ব্যবহার করা হয়েছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক। মানে যাদেরকে আমাদের মাথায় তুলে রাখার কথা, তো ধরুন তাদেরকে, এবং এটা আমি নিজেও খুব লজ্জিত হয়েছি, বিব্রত হয়েছে, নিজেও কি বলবো, আমার নিজেও আমি অনেক বেশি কষ্ট পেয়েছি যে এ ধরনের একটা শব্দ বাক্য তাদের সম্পর্কে দলগুলো উচ্চারণ করছে বা উচ্চারণ তাদেরকে করতে হয়েছে। এটা গেল একটা, শুধু এই ক্ষেত্রে না। আরেকটা হলো যে আমরা দলগুলো যেটা আপনারা গণমাধ্যম খুব বেশি আলোচনার মধ্যে আনছেন না, একটা বিষয় জোর দিচ্ছেন, তারা সরকারকে, তারা যে সনদটা, তারা যেই আইনটা, তারা যেটা আদেশটা তারা দেবার জন্য তারা যেটা পরামর্শ দিয়েছেন, এটি নিয়ে কারো কারো প্রস্তাব ছিল, সন্দেহ নেই, ঐকমত্য কমিশনে। কিন্তু সরকার জুলাই সনদ বাস্তবায়ন ব্র্যাকেটে সংবিধান সংশোধন এরকম কোনো আদেশ আদৌ অন্তর্বর্তী সরকার, যারা বিদ্যমান সংবিধান এবং 106 একটা রেফারেন্সে যারা 14 মাস যারা ক্ষমতায় আছেন এবং গোটা ব্যবস্থাটাই চলছে নানা সমালোচনার পরও বিদ্যমান সংবিধানের ভিত্তিতে, তো সেই রকম একটা সরকার বা সরকার প্রধান তিনি এরকম একটা আদেশ আদৌ জারি করতে পারেন কিনা, সেই ম্যান্ডেট এখতিয়ার ক্ষমতা আছে কিনা। স্পষ্টতই অনেকে বলছেন, আমরাও বলেছি, এই ম্যান্ডেটটা এখতিয়ারটা অন্তর্বর্তী সরকারকে আমরা দেইনি। এটা হ্যাঁ, এটা সত্য, সরকার একটা এক্সট্রাঅর্ডিনারি সরকার, প্রধানত তারা বিদ্যমান সংবিধানে আছেন, আবার কিছু কিছু সিদ্ধান্ত সংবিধানের বাইরে যেও তাদেরকে গ্রহণ করতে হচ্ছে। কোন বেসিসে? যেহেতু আমরা সরকারকে সমর্থন জুগিয়ে যাচ্ছি, সরকারের পিছনে একটা আপরাইজিংয়ের একটা মোরাল পলিটিক্যাল সাপোর্ট আছে, দলগুলোর আমাদের এক ধরনের এক কাট্টা সমর্থন আছে, সেই জায়গা থেকে কিছু কিছু প্রশ্নে সরকার কথা বলছে, আলোচনা করছে, তারা সিদ্ধান্ত তারা গ্রহণ করছেন। কিন্তু তো এটা আমি বলছি যে এটা তো কোনো প্রশ্ন নেই, এবং আর কোনো আদেশ বা এই ধরনের কোনো প্রজ্ঞাপন হলে এটা সবসময় রাষ্ট্রপতির নামে এটা জারি হয়। এই সরকারের সময়ও তো এভাবেই জারি, এবং 14 মাসে যতগুলো আদেশ জারি হয়েছে সবগুলো রাষ্ট্রপতির নামে, সেটা কিন্তু এটাই পদ্ধতি। যেটা আপনি যে সংবিধান মোতাবেক তো রাষ্ট্রপতির অফিস চলছে, উপদেষ্টাদের তারা শপথ নিয়েছেন, পুরো
জুডিশিয়ারি চলছে, মানে স্টেটের গুরুত্বপূর্ণ যত সাংবিধানিক প্রতিষ্ঠান সবগুলো তো এই সংবিধানের আলোকেই চলছে। আর তারপর তো এখন এটাকে আমরা বলেছি যে তাহলে এটা তো এটা করার বিপদ কোথায়? প্রকারান্তরে এটা আপনি এক্সিস্টিং সংবিধানকে বাস্তবে আসলে আপনি কিন্তু নাকচ করে দিচ্ছেন। এটা সুপ্রা কনস্টিটিউশনাল অর্ডার তার উপরে আপনি ইম্পোজ করছেন। আর এটার ভয়ঙ্কর বিপদ হচ্ছে ভবিষ্যতে যখন কোনো রাজনৈতিক পট পরিবর্তন হবে তখন কেউ চাইলে সংবিধান পরিবর্তনের জন্য আর মানুষের সমর্থন, ভোট বা পার্লামেন্টের প্রয়োজন হবে না। তখন মানুষকে দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে সরকার এই আদেশ তখন জারি করছে। এবং এটা ভবিষ্যতে বাস্তবে এই সিদ্ধান্তের এই নজির ভবিষ্যতে কর্তৃত্ববাদী শাসন বলি অথবা একটা ফ্যাসিবাদী শাসন কায়েম করবার কিন্তু প্রকারান্তরে জমিনটা কিন্তু আপনি তৈরি করে দিচ্ছেন। 3 নম্বর প্রশ্ন হলো যে আমরা ওভারওয়েলমিং মেজরিটি যারা ঐকমত্য কমিশনে ছিলেন দলগুলো সবাই বলেছেন যে ফেব্রুয়ারি নির্বাচনের দিনই গণভোটটা ওই দিনই সেখানে অনুষ্ঠান হতে পারে। 2-1টা দলের ভিন্নমত ছিল আগেই করা, জামাত এবং তাদের ভিন্নমত ছিল। এবং তাহলে ঐকমত্য কমিশন একদিকে তারা নোট অফ ডিসেন্টগুলোকে প্রধান ডকুমেন্টস থেকে বাইরে রাখলেন, আবার এদিকে ওভারওয়েলমিং মেজরিটি যখন বলছে যে ফেব্রুয়ারি নির্বাচনের দিনই গণভোটে, সেটাকে আবার তারা অপশান হিসেবে আবার রেখে দিয়েছেন। আর ভয়ঙ্কর আরেকটা যে প্রস্তাবনা, যেটা 270 দিনের মধ্যে 9 মাস বা 270 কার্য দিবসের মধ্যে আমরা যেগুলো সনদগুলো আমরা স্বাক্ষর করছি তারপরে সেটাকে সংবিধানে সেটাকে যুক্ত হবে, এবং না হলে সেটা স্বয়ংক্রিয়ভাবে সেটা যুক্ত হবে বলে সেটাকে ধরে নেওয়া হচ্ছে। তাহলে আর পার্লামেন্টের দরকার কি? বাংলাদেশ অথবা পৃথিবীর যেখানে এই ধরনের একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস আছে, সংসদীয় গণতন্ত্র আছে, এর কোনো দ্বিতীয় নজির আছে বলে আমার জানা নেই। আর শামীম রেজা নিশ্চয়ই বলবেন তার কাছে তথ্য থাকলে। ফলে আমরা সেজন্য বলেছি যে ঐকমত্য কমিশন অনেকটা এই তারা তীরে এসে তরি ডোবানোর মতন একটা অবস্থা। আমি বলেছি পরশুদিনও যে অতি বুদ্ধিমান মানুষরা কখনো কখনো যে চূড়ান্ত নির্বুদ্ধিতার যে তারা পরিচয় দেন, এটা কি অবচেতনভাবে অথবা কনসাসলি কি বিশেষ কোনো মহলকে বাড়তি কোনো সুবিধা দেওয়ার জন্য অথবা অন্য কোনো এজেন্ডা আছে কিনা, এই প্রশ্নগুলো উঠতো না। মানে প্রস্তাবগুলোর ধরন দেখে কিন্তু যে কোনো সাধারণ মানুষের কাছে প্রশ্নগুলো কিন্তু উত্থাপিত হয়েছে যে স্বাভাবিকভাবে তো এভাবে যাওয়ার কথা না। আর লাস্ট বাক্যটা বলি, সরকার প্রধান যিনি একই সাথে ঐকমত্য কমিশনেরও যিনি প্রধান, তিনি বরঞ্চ ভালো বলেছিলেন যে যেখানে দলগুলো ন্যূনতম সবাই একমত হবে সেটাই হবে আমাদের ভিত্তি। কিন্তু বাস্তবে কিন্তু তার উপরে কিন্তু দাঁড়ানো যায়নি, বরঞ্চ তার বাইরে যে অনেক কিছু বুদ্ধি করে কৌশল করে অনেক কিছুকে বের করে আনা, চাপিয়ে দেওয়া, যেটা আমরা আগে বলতাম কিন্তু এবার একবারে দালিলিক প্রমাণে দেখা যাচ্ছে যে এ ধরনের বিষয়গুলো হাজির করা হচ্ছে। সেজন্য তারা একটা অসাধারণ ভালো কাজ আমরা করেছি। এক ধরনের সংবিধান সভার মতন 7-8 মাস আমরা যে প্র্যাকটিসটা করলাম, শেষে এসে এই জিনিসটা করে একটা জাতীয় নির্বাচনের আগে নতুন একটা সংকট তারপরে তৈরি করা হয়েছে। আগামীকাল দুপুর 12টায় আমি দেখলাম সরকার থেকে তারা একটা প্রেস কনফারেন্স করবেন। আশা করি বিদ্যমান এই যে সংকট যেটা তৈরি হয়েছে, সরকার কোথায় দাঁড়াবে? তারা দাঁড়াবেন অধিকাংশ দলের যে মতামত, জনগণের যে অপিনিয়নটা যেটা ইতিমধ্যে বেরিয়ে এসছে। আমি আশা করব সরকার যেহেতু সংকটের তারা সমাধান করতে চান, ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে তাদের কমিটমেন্ট আছে, সেভাবে তারা কাজ করছেন। সুতরাং সরকারের সিদ্ধান্তে আমি আশা করব যে এই সংকটের খানিকটা সমাধান হবে, আস্থার জায়গাটা বাড়বে। জি, ধন্যবাদ। আমরা একটু অধ্যাপক শামীম রেজা আপনার কাছে জানতে চাই যে ঐকমত্য কমিশন যেই দীর্ঘদিনের এই যে সংলাপগুলো আয়োজন করলো, সমস্ত রাজনৈতিক দলগুলো সেখানে গিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে, বিতর্ক করেছে, নিজেদের পার্থক্যগুলো বলেছে, একজনের সাথে আরেকজনের মতের পার্থক্য সেগুলো আলোচনা হয়েছে। সবকিছু মিলে সবশেষ যে কয়টি বিষয়ে এক ধরনের ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে সেটির ভিত্তিতেই সরকারকে তার পরামর্শ বা প্রস্তাবনা দেওয়ার কথা। কিন্তু এই ঘটনার পরে প্রস্তাবনা দেওয়ার পর রাজনৈতিক নেতৃবৃন্দরা অনেক জায়গায় বলছেন যে তারা আসলে ঐক্যের পরিবর্তে অনৈক্য তৈরি করার একটা প্রস্তাবনা দিলেন। স্যার, আপনি যদি একটু বলেন যে আসলে সেই আবার পুরনো জায়গায় ফেরত যেতে হয় যে 2024-এর 5ই আগস্টের যেই পরিবর্তনটা হলো সেটির আকাঙ্ক্ষার কারণেই তো এত কিছু, তো সেই আকাঙ্ক্ষার জায়গাটা কি হোঁচট খেলো না স্যার এই এখন প্রস্তাবনায়? রাজনৈতিক বক্তব্যগুলো নিয়ে আলোচনা করাটা একটু কঠিন, কারণ সেখানে অলংকার থাকে, অনেক ধরনের অস্পষ্ট বিষয় থাকে। এটাকে
যুক্তিতে আনা খুব খুব সহজ কাজ না। কিন্তু একটা বিষয় যদি খেয়াল করেন যে আমরা যদি কোনো কিছু নিরপেক্ষ না, তবু যদি আমরা একটা তৃতীয় দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করি, যতগুলো ইস্যুস কথা উঠেছে ততগুলোতে কিন্তু রাজনৈতিক দলগুলো একমতে আসতে পারেনি। আপনার মনে আছে কিনা যে এই জুলাই সনদ স্বাক্ষরের আগে আমরাই কিন্তু বিভিন্ন সময় টেলিভিশন টকশোগুলোতে বলেছি যে রাজনৈতিক দলগুলো একটু নিজেদের মধ্যে বসুক, ঐকমত্য কমিশনের বাইরে। আমরা সময় সাইফুল ভাইদেরকেও বলেছি অনানুষ্ঠানিক বা আনুষ্ঠানিকভাবে যে আমরা বসছি, হ্যাঁ, যে আপনারা যাদের সঙ্গে আদর্শিকভাবে মেলে বা আপনারা মনে করেন যে বসা যায়, এবং বসেছেন। এটা এনসিপির দিক থেকেও তারা বসেছেন, ওনাদের দিক থেকে, আমি একদম তরুণদের দিক থেকে যদি শুরু করি, যে আলোচনাটা এত আনুষ্ঠানিক না থেকে নিজেদের মধ্যে রাজনৈতিক অংশীজনদের মধ্যে আলোচনাটা দরকার। কারণ এই প্রক্রিয়ার পুরোটাতে কিন্তু রাজনৈতিক অংশীজনরা না, এর মধ্যে রাজনৈতিক নন এমন একটা বড় অংশও কিন্তু এখানে আছেন। এটা শুনতে হয়তো অপ্রিয় মনে হতে পারে, কিন্তু এত বড় রাজনৈতিক পরিবর্তন হচ্ছে, পুরোটাই তো রাজনৈতিক পরিবর্তন, এবং সামনে যেটা আসতে যাচ্ছে সেটাও রাজনৈতিক। একটা সংবিধান তো পূর্ণমাত্রায় একটা রাজনৈতিক বিষয়, কিন্তু কাজটা কিন্তু পুরোপুরি রাজনৈতিক অংশীজনরা করছেন না, তাই না? এখন তাদের যে পরিচয়ই হোক, যা হোক, কিন্তু আমরা মেনে নিচ্ছি যে এটা পরিস্থিতির কারণে এই ঘটনাটা ঘটছে, বা যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যবর্তী কেউ থাকা দরকার তাদের মধ্যে সমন্বয় করার জন্য, আমরা সেই হিসাবে মানে যারা করছেন তাদের বিশেষায়িত জ্ঞান, তাদের গ্রহণযোগ্যতা, সেটা নিয়ে প্রশ্ন তুলছি না বা সেটা নিয়ে কথা উঠছে না। কিন্তু মনে রাখতে হবে যেখানে অরাজনৈতিক শক্তিরও একটা সংশ্লেষ কিন্তু আছে, কিন্তু কাজটা রাজনৈতিক। এখন রাজনৈতিক দলগুলোর এই আপনি যদি প্রত্যেকটা ধরে বলুন, তারা তো একমত হননি। গণভোটের সময় প্রক্রিয়া পদ্ধতি নিয়ে তারা একমত হতে পারেননি। সংবিধান এই কোন কোন অংশ মানে কিভাবে সংশোধন হবে সেটাকে আগেই একটা সাংবিধানিক আদেশ হবে কি হবে না একমত হতে পারেনি। বিএনপি অবশ্যই তার পক্ষে না, বা তার মিত্ররাও এটার ব্যাপারে তাদের খুব ক্রিটিক্যাল অবজারভেশন আছে, বড় জায়গা আছে যে তারা এইভাবে চান না। আর গণভোটের ব্যাপারে তো তারা বলেছেন একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের ওইটা। তারপরে আপনি উচ্চকক্ষ নিম্নকক্ষের যে ইস্যুসটা, কিভাবে সেখানে উচ্চকক্ষের ব্যাপারে সবাই একমত হয়েছেন, কিন্তু কিভাবে সেই সংখ্যাটা বা ব্যক্তিনির্বাচন প্রক্রিয়াটা, এর মধ্যে আরপিও সংশোধনের আবার একটা বিষয় আছে, যদি একটা মাইনর ইস্যু হিসাবে রাখি। এখন আপনি খেয়াল করেন এই যতগুলো নিয়ে কথা উঠেছে তার কোনোটাতে আসলে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে একমতে আসতে পারেনি। রাজপথে তাদের ভিন্ন বক্তব্য আছে, দলের পক্ষ থেকেও তাদের ভিন্ন বক্তব্য আছে। তার মানে যদি আপনি এটাকে ইতিবাচক নোট হিসাবে দেখেন, ঐকমত্য কমিশনের দিক থেকে তারাও উভয় সংকটে, যে আমি কোন দিকে দিলে এটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। তার উপরে মানে এই সংকট তো ছিল, আমি কিন্তু এককভাবে শুধু তাদের ব্যাপারেই সমালোচনা মুখর হব না, দলগুলো একমত হতে পারেনি, সেটাও কিন্তু আপনাকে বাস্তবতাটা মানতে হবে। কিন্তু তারা যে এটার, ওনার সাথে আমি একমত যে এটা তো আসলে ছিল একটা বাস্তবায়নের রূপরেখা, সংস্কার যে প্রস্তাব সেটা বাস্তবায়ন করব কিভাবে, তাই না? একটা অনেকটাই আমাদের রুলস অফ বিজনেস তৈরি করার মতো, যে কিভাবে এটা বাস্তবায়িত হবে। এই সংকট যেটাতে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেননি, তাদের উপরে দায়িত্বটা বর্তায় বা তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তারা যে প্রস্তাবগুলো এনেছেন সেটা আর একটা সেট অফ প্রপোজালে পরিণত হয়েছে। আমি এই কথাটা বোঝাতে পারলাম কিনা, যে এই যতগুলো কথা বলছি, 3টা বা 4টা, রাজনৈতিক অংশীজনরা একমত না, অর্থাৎ দায়িত্ব তাদের উপরে পড়ছে। তারা কি সমাধান করবেন সেটাও তাদের একটা উভয় সংকট তৈরি করেছে দুই দিক থেকে, কিন্তু করতে গিয়ে যে প্রস্তাবটা আসছে সেটা আর একটা প্রস্তাবের মতো দাঁড়িয়েছে। সুতরাং আমার মনে হয় যে ওই জায়গাটাই জটিলতাটা তৈরি হচ্ছে, যে কাছাকাছিও যে যেত বোধহয় গণভোটের প্রস্তাবটা কিছুটা কাছাকাছি যায়, যেটা অধ্যাপক আলী রিয়াজও পরে একটা ব্যাখ্যা তারা দিয়েছেন, সেটা মানা যায় যে নির্বাচনের দিনও সেটা হতে পারে বা আগেও হতে পারে, ওইটা একটা গ্রহণযোগ্য অবস্থা আসা যায়। নোট অফ ডিসেন্ট নিয়ে হয়েছে। এখন এইটার যে আলোচনাগুলো এখন তৈরি হচ্ছে, রাজনৈতিক দলগুলোর বিভিন্ন মুখী বক্তব্য, এটার বিভিন্ন ব্যাখ্যা, কারণ আপনি যদি খুব সাধারণভাবে উনি দিয়েছেন ব্যাখ্যা, তারপরেও যদি আমি একটু যোগ করি যে আমরা তো সংবিধান, এই এখন সংবিধানের বিদ্যমান সংবিধানের আলোকেই সরকার গঠন করেছি, একটা বিশেষ পরিস্থিতিতে হয়েছে সেটা আমরা স্বীকার করছি। আমরা যেভাবে সরকার গঠন করেছি, যাদেরকে বসিয়েছি, কিন্তু শপথ থেকে শুরু করে পুরোটাই কিন্তু এখন পর্যন্ত যেভাবে চলছে, একটা প্রচেষ্টা প্রথম দিকে ছিল যে এটা কেন বিপ্লবী সরকার হলো, এ নিয়ে আমরা বেশ কয়েক মাস আলোচনা করেছি, অনেক পরেও আলোচনার চেষ্টা কেউ কেউ করেছেন, কেউ কেউ ডিক্রি জারির কথা বলেছেন, কিন্তু মনে রাখতে হবে সময়কাল শেষ। ডিক্রি জারির সময় তখন চলে গেছে, বিপ্লবী সরকারের প্রতিষ্ঠার সময় তখন চলে গেছে, আমরা আনুষ্ঠানিক সরকারই করেছি। যে বিষয়ে কথা হচ্ছিল যে এই সরকার সংবিধান মেনেই শপথ নিয়েছে এবং সংবিধান মোতাবেকই এখন পর্যন্ত, যেখানে আমরা আলোচনা ছিলাম যে প্রধান যে বিষয়গুলো নিয়ে বলছিলাম, গণভোট, সংবিধান আদেশ, এবং 270 দিনের মধ্যে পরিবর্তন না করলে সেটা স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাওয়া, উচ্চ কক্ষ নিম্ন কক্ষের এই প্রতিনিধিত্বের বিতর্ক, এবং আরপিও সংশোধন,
যেটা রাজনৈতিক দলগুলো হয়তো ওই বড় 3টা বিষয় নিয়ে আছে দেখে আরপিও একটু চুপচাপ আছেন, এবং যেহেতু কথা দিয়েছেন সরকার যেটা সংশোধন করবেন, এই জন্য এটা নিয়ে আর আমরা হয়তো খুব গত সপ্তাহে বিএনপির পক্ষ থেকে চিঠি দিয়েও জানানো হয়েছে। এটা একটা, কিন্তু প্রশ্ন হলো এই যে 3টা বা 4টা তার মধ্যে 270 দিনের যেটা, এটা একটা যুক্তিতে আসেন, সাধারণ একটা লজিক্যাল আর্গুমেন্টসে যদি আপনি আসেন, তাহলে 270 দিনের দরকার কি? তাহলে তো 2 মাসে হতে পারতো, 3 মাসে হতে পারতো, 6 মাসে, অথবা বলা যেত তাহলে প্রথম অধিবেশনে যদি আপনি সমাধান না করতে পারেন তাহলে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে থাকবে। আপনি যে একটা সংবিধান সংশোধন পরিষদের মতো এটাকে দিচ্ছেন, কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলছেন না আবার কৌশলগতভাবে। তো তাই যদি হয় তাহলে ওই সংসদ শপথ নিয়ে এসে যদি বলে যে আমি এটা করতে বাধ্য না, আমি 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 এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসাবে বা যে নামে আপনি ডাকেন, এটা তো আমি দেখছি কৌশলের শুধু বাংলা নাম একটা দেওয়া হয়েছে, কিন্তু ইংরেজি নামটা বলা হচ্ছে না, যেটা সাধারণত ঘটে। এবং সেই কাজে যদি সে অস্বীকৃতি জানাই, মানে যদিও আমি এটা হাইপোথেটিক্যালি বলছি যে তারা হয়তো যেটাতে স্বাক্ষর করবেন সেটাই তারা মানবেন, সেটাই আমাদের প্রত্যাশা, কিন্তু সেই সুযোগটা তো থাকছে। আর আপনি যদি অটোই করবেন, স্বয়ংক্রিয়ভাবে করবেন, তাহলে 270 দিনে টানার দরকার কি? আপনি বলেন প্রথম অধিবেশনে বা 6 মাসের মধ্যে আপনি না করলে, এই প্রলম্বিত সময় কেন? আর দ্বিতীয়, আপনি যদি আমাকে বাস্তবায়নেরই দায়িত্ব দিচ্ছেন, তাহলে আমি এর কোনো সংশোধন বিয়োজন করতে পারবো না, কোনো অংশের কোনো পরিবর্তন করতে পারবো না, তাহলে আমার ডিবেট করে লাভটা কি হবে? পার্লামেন্টারি ডিবেটটা কি হবে? আবারও কণ্ঠভোটে পাশের মতো একটা সংসদ আমরা দেখতে যাচ্ছি, যে কোনো আলোচনা শোনেন, বাংলাদেশের যাদের টেলিভিশন দেখার সুযোগ হয়েছিল 80-র দশকে, সাইফুল ভাই মনে করতে পারবেন, ওইগুলো বলে আর কাউকে খোঁজা দিতে চায় না, অনেক দলই তার বেনিফিশিয়ারি। এমন সংশোধন হয়েছে যে ওই দায়িত্বশীল মন্ত্রী একাই বক্তৃতা দিচ্ছেন, 1 দিন 2 দিন প্রচুর বইপত্র এনে কি করা যাবে না যাবে, আর কেউ নাই, তাকে কেউ চ্যালেঞ্জও করছে না। কোনো মোশন যেটা তোলা হচ্ছে, মোশনের তো বিতর্ক হবে এবং তারপরে সিদ্ধান্ত হবে যে মোশনটা টিকলো কি টিকলো না, ওর বালাই নাই। কিন্তু দিনের পর দিন রাষ্ট্রীয় টেলিভিশন আছে, আপনি একটা বক্তৃতা দিচ্ছেন, যাদের দেখার সুযোগ হতো, তখন এত মানুষের টেলিভিশন ছিল না। আপনি কি আবার সেইটাই চাচ্ছেন যে কোনো একই রকম আমি তোতা পাখির মতো একটা আলোচনা করব? আপনি যদি করতে দেন আলোচনা, তাহলে করতে দেন, আর না হলে যদি মনে করেন স্বয়ংক্রিয়ভাবে হবে, তাহলে স্বয়ংক্রিয়ভাবে। আমি যে মানে সারাংশ আসার চেষ্টা করছি, আগের কথা যেটা বললাম, রাজনৈতিক দলগুলোর একটা সমালোচনা করছি যে তারা একটু একমত হতে পারলে হয়তো এই পরিস্থিতি আসতো না, কিন্তু এটা করতে গিয়ে তাদের উভয় সংকটটা মেনেও তারা চ্যালেঞ্জের মধ্যে ছিলেন, কিন্তু নতুন আর একটা সেট অফ প্রপোজাল আপনি দিয়ে ফেলেছেন, এবং যেটা অত্যন্ত কঠিন। এটা এখন একমাত্র যদি দলগুলো সহজভাবে নিয়ে, এবং কালকে একটা প্রেস কনফারেন্স আছে, সেটা দেখলে আরও বোঝা যাবে, তারা যদি আরেকটু সরকার তাদের সঙ্গে বসে এটা সহজীকরণ করে, তা যদি না হয়, আমি প্রশ্নগুলো বলে 30 সেকেন্ড এটা শেষ করি। প্রশ্ন উঠবে যে তাহলে এটা কি প্রিসেট? এই এত আলাপ আলোচনা করার পরে আমাকে যদি আবার সেই একই জায়গায় আমাকে ফিরে আসতে হয়, তাহলে আমার আলাপ আলোচনার মধ্যে আপনি কেন নিলেন? জাস্ট এটাকে হালাল করবার জন্য, যে আমার একটা, কারণ এটা সরকারেরই অংশ, সরকারও যে প্রস্তাব দেবে না তাও কিন্তু নেই। এরপর যে কিন্তু আমরাও বলেছি কিছু কিছু প্রস্তাব তো ঐকমত্য কমিশন নিজেও দিতে পারে, নিজেও সুপারিশ করতে পারে, না হলে সে তো বসে আছে কেন? সে তো শুধুমাত্র কোঅর্ডিনেট করার জন্য বা সভাপতিত্ব করার জন্য বসে নাই। কিন্তু সেটা যদি এরকম মনে হয় আমাদের কাছে যে না, একটা চাপিয়েও আমি বলবো না, প্রিসেট শব্দটা এখন পর্যন্ত বলবো, অনেক রকম বাংলা বলা যেতে পারে। আর একটা হতে পারে যে এই আমরা যাদের উপর আস্থা রাখছি, যারা পরিচালনার দায়িত্বে আছেন সবকিছু, তাদের মধ্যে বিশেষ কোনো স্বার্থ গোষ্ঠী আবার তৈরি হচ্ছে কিনা, বা কেউ অধিক সক্রিয়তা দেখাচ্ছেন কিনা, যে যা হয়েছে আলাপ আলোচনা তার বাইরে গিয়েও অন্য কোনো রকম কোনো কিছু করা যায় কিনা। আমি বিশ্বাস করতে চাই, আমার ধারণা অমূলক, বা আমি ষড়যন্ত্র তত্ত্বের ধারণাতেও খুব একটা বিশ্বাস করি না। আমরা যথেষ্ট ডেটা আমাদের কাছে অ্যাভেলেবল থাকা উচিত, রাজনৈতিক তথ্যপাত্র যার ভিত্তিতে আমাদের কথা বলা প্রয়োজন হবে। কিন্তু এখন এই পরিস্থিতি যদি চলমান থাকে, তাহলে স্বাভাবিক নির্বাচন নিয়ে মানুষের মধ্যে, নির্বাচনের তারিখ নিয়ে হয়তো সংশয় নেই, সবাই আশা জাগাচ্ছে যে এনসিপিও বলছে, ধারণা দিচ্ছে যে তারাও যাবে, বড় দল বিএনপি তো যাবে, জামাতও যাবে, পদ্ধতি নিয়ে ভিন্নতা আছে। কিন্তু এই ধরনের যদি উদ্বেগ তৈরি হয়, এই ধরনের প্রশ্ন উত্থাপিত হয়, তাহলে আপনি আসলে চূড়ান্ত লক্ষ্যে কিভাবে পৌঁছাবেন? জি, ধন্যবাদ। সাইফুল হক, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে এই জুলাই সনদ এর প্রস্তাবনা দেওয়ার পরেই কিন্তু হঠাৎ করে রাজনৈতিক দলগুলোর মনে হলো যে একেবারে যে যার থেকে উল্টো দিকে হাঁটছে। তো সেই জায়গা, যেমন বিএনপি মহাসচিব প্রায় প্রতিদিনই বলছেন যে তারা যেটি সংসদ ভবনের সামনে বসে যেটিতে স্বাক্ষর করেছেন তার দায়িত্ব বিএনপি নেবে, কিন্তু যেটি ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে দেওয়া হয়েছে তার দায়িত্ব তারা নেবেন না। হ্যাঁ, এটি বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে। আবার উল্টো জামাতের পক্ষ থেকে উল্টো দিকে বলা হচ্ছে, যদিও জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের আজকে বলেছেন যে তারা বিএনপিকে আহ্বান জানাচ্ছেন এই বিষয় নিয়ে জামাতের সাথে আলোচনা করার জন্য।
তো আপনার কি মনে হয় যে এখন যে অবস্থা গেছে এই দুই দলের সম্পর্ক, সেটি আলোচনা কি সম্ভব দুই দলের মধ্যে এই বিষয় নিয়ে? না, এটা আমি যখন ঐক্যমত কমিশনের মিটিং চলছিল, আমরা তো নানা অংশীজনদের সঙ্গে আলাপ করেছি, বিএনপির নেতৃবৃন্দের সাথে, বিভিন্ন বাম প্রগতিশীল বা গণতান্ত্রিক ধারার, একই সাথে সাইডলাইনে জামাতের নেতৃবৃন্দের সাথেও আমরা মানে অনেক সময় সাইডলাইনে আমাদের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। লক্ষ্যটা ছিল যে আমরা বোঝাপড়ার জায়গাটা যথাসম্ভব বাড়িয়ে তুলতে পারি কিনা। ঐক্যমত কমিশনের লক্ষ্যই তো হচ্ছে দলের অবস্থানটা ব্যক্ত করাটাই যথেষ্ট না, অবস্থানটা রেখে সবার মতামতটা শোনার পরে গুরুত্বপূর্ণ প্রশ্নে কিভাবে আমরা মতৈক্যের জায়গাটা তৈরি করতে পারি, এটাই ছিল লক্ষ্য। এবং আমি তখনও বলেছিলাম, আমি যেমন বিএনপিকে বলেছি, জামাত বা এনসিপি বা ইভেন অন্যান্য রাজনৈতিক দলকে বলেছি যে চলেন আপনারা পরস্পর কথা বলেন, কারণ ফর্মাল মিটিংয়ে তো যেটা আবার লাইভ হয় তখন তার একটা মনস্তাত্ত্বিক জায়গা থাকে দলগুলোর অবস্থানটা ব্যক্ত করার জন্য। সেখানে আপনি ভেতরকার কোন প্রশ্নে ছাড় দেবেন, কোন প্রশ্নে আপনি অ্যাকোমোডেট করবেন, সব প্রশ্নে যখন লাইভ চলে, মানুষ যখন দেখে, তখন এখানে সব কথা তখন আপনি খুলে বলতে পারেন না। সেজন্য ছিল যে আপনি সাইডলাইনে কথা বলেন, অনানুষ্ঠানিক আমরা বোঝাপড়া তৈরি করি। অনেকগুলো প্রশ্ন কিন্তু এরকম বোঝাপড়া তৈরি করার পরেই আমরা কিন্তু একমত হতে পেরেছি। এবং আমি জামাতের নেতৃবৃন্দকে বলেছি, বিএনপিকে বলেছি, আপনারা বসেন, কথা বলেন। এবং এবার আমরা গণতন্ত্র মঞ্চগতভাবেও আমরা বিএনপির সাথে কথা বলেছি, জামাতের সাথে সাইডলাইনে আমরা যেমন আলাপ আলোচনা করেছি, এনসিপি সহ এবি পার্টি, গণ অধিকার পরিষদ বা আমাদের লেফট উইং আমাদের যে বন্ধুরা আছেন বামধারার সংগঠন, তাদের সাথে আমরা বিভিন্ন সময় আমরা কথাবার্তা বলবার তারা তো সিদ্ধান্ত নিয়ে স্বাক্ষর করেননি, সেই সুযোগটা না তারা করেননি, এটা অন্য একটা আসপেক্টে। সেটা যদি আপনি আমাকে একটু সুযোগ দেন, এটা আমি দেশবাসীর কাছে একটু পরিষ্কার করতে চাই। তারা প্রধানত রাষ্ট্র পরিচালনার মূল নীতির প্রশ্নে তাদের আপত্তিটা ছিল, কিন্তু যেটা গৃহীত হয়েছে এই লাইনটা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রস্তাব করা। এটা আমি আজকে ফর্মালি বলছি, আপনার এই মিডিয়ার সামনে বলছি। এটা নিয়ে অনেক বিতর্ক ছিল। ইসলামী ধারার দলগুলো মূলনীতির প্রশ্নে এক ধরনের তারা এটাকে পরিবর্তন করতে চান। বিএনপি তারা যখন জিয়া রহমানের সময় তাদের যে এটাকে সংশোধন করে তারা ওইভাবে তারা রাখতে চান। তারপরে আবার আমরা যেটা ৭২ সংবিধানে যেটা ছিল ৪ মূলনীতি, আমরা অনেকগুলো দল আমরা সেভাবে রাখতে চাই। আবার গণতন্ত্র মঞ্চের মধ্যে কিছু কিছু দল এটাকে ভিন্নভাবে রাখতে চান। শেষ পর্যন্ত যখন কোনো ফয়সালা আসা যাচ্ছে না, দুবার করে আমরা প্রস্তাব দিয়েছি, ২-১টা দলও প্রস্তাব দিয়েছেন। শেষ প্রস্তাবটা যেটা গৃহীত হয়েছিল, আমি কোট আনকোট বলছি, সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশে নিম্নোক্ত বাক্যটি উল্লেখিত হবে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি, আনকোট। তার মানে সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশে নিম্নোক্ত বাক্যটি উল্লেখিত। তার মানে ইতিমধ্যে আমার ৪ মূলনীতি যেটা সংবিধানে বর্ণিত আছে, দ্যাট এক্সিস্ট, সেটা থাকছে, তার কোনো পরিবর্তন, তার কোনো রিপিলের কোনো প্রশ্ন নেই। আমরা সেটা নিয়ে বড় কোনো আলোচনা হয়েছে, কিন্তু সেটা থাকছে। আর তার সাথে এই বাক্যটা যুক্ত হবে, যেটা আমাদের প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সে প্রধানত আমরা যে কথা বলেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, তার সাথে আমরা যুক্ত করেছি ধর্মীয় সম্প্রীতি এবং ধর্মীয় স্বাধীনতার প্রশ্নটা। তো এই জায়গাটা এখন আমাদের বন্ধুরা মনে করলেন তাহলে তো রাষ্ট্র পরিচালনার মূলনীতিই থাকছে না। তো এটা একেবারে খুব ভুল ব্যাখ্যা, খুবই ভুল তথ্য। এটা আমরা বন্ধুদেরকে বিভিন্ন সময় কথা বলেছি, বাট যে কোনো কারণেই হোক তাদেরকে এটা আমরা বোঝাতে সক্ষম হয়নি। তারা নোট অফ ডিসেন্ট তারা সেখানে উল্লেখ করেছেন। তো আপনি যে সংবিধান দেখবেন যে সেখানে হুবহু সেখানে এই জায়গাটা সেখানে উল্লেখ আছে। এখন এটা কারো কোনো আদর্শিক প্রশ্ন হলে যে না আমরা এই অংশের আর কোনো সংযোজন, কোনো পরিবর্তনই, কোনো সংযোজনও গ্রহণ করব না, সেটা অন্য প্রশ্ন। আদর্শিক জায়গা থেকে হতে পারে, কোনো রাজনৈতিক অবস্থান থেকে হতে পারে। তার ব্যাপারে আমি দ্বিমত করলেও নিশ্চয়ই তাদের মতামতের ব্যাপারে আমার নিশ্চয়ই শ্রদ্ধা থাকবে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। এখন আমি আপনার মূল কথাতে আসি যে আজকে আমি দেখলাম যেটা আপনি বলছিলেন, জামাতের নায়েবে আমির
আবু তাহের সাহেব, তিনি আজকে বিএনপির সাথে আলাপ আলোচনা করতে চেয়েছেন, যেটা তো আমরা অনেক আগেই বলেছি যে আপনারা দু দলও আলোচনা করেন। বাকি আমরা তো ইতিমধ্যে গণতন্ত্র মঞ্চের দিক থেকে আমরা কিন্তু একটা উদ্যোগ আমরা নিয়েছিলাম, এনসিপি, গণ অধিকার পরিষদ, তারপরে এবি পার্টির সাথে আমরা একটা আলোচনা করছি, এবং আমরা আরও অনেকগুলো দলের সাথে, আমরা সমমানা দল 12 দল, তাদের সঙ্গে কথা বলেছি। আমরা বাম প্রগতিশীল ঘরানার দলগুলোর সাথে আমরা আলাপ করেছি, বিএনপির সাথে কথা হয়েছে, জামাতের সাথে আমরা কথা বলেছি অনানুষ্ঠানিকভাবে। ফলে এই আলোচনাগুলোর ফলাফল ছিল জুলাই সনদে। আর আপনি রাতারাতি আপনি প্রত্যেকটা প্রশ্নে দলগুলো একমত হতে পারবে এরকম চিন্তা তো খুব উদ্ভট চিন্তা, খুবই হাস্যকর চিন্তা। দলগুলোর ইডিওলজিক্যাল তার বেড়ে ওঠা, তার রাজনৈতিক বেড়ে ওঠা, তার যে পলিটিক্যাল জার্নি, তো সব ব্যাপারে একমত হলে তো আর বাংলাদেশে এতগুলো দল, এখন তো 52-53 দল নাকি নিবন্ধিত দল হয়ে যাচ্ছে, এত তো দল থাকার কোনো দরকার নেই। ওই যে বলে না, তাহলে তো এক ধরনের বাকশালের মতন একটা অবস্থা আর কি। সুতরাং আর আপনি এক যাত্রায় সব কিছু আপনি অর্জন করতে পারবেন এরকম এই চিন্তা তো কোনো একটা খুব বিবেচনাসম্মত চিন্তা না। আমি মনে করি স্টিল আলাপ আলোচনার প্রশ্ন আছে, দলগুলোর মধ্যে তো অনানুষ্ঠানিক তো যোগাযোগ আছে, আলাপ আলোচনাও আছে, এবং তারা যদি নিজেরা একটু এবং এই আলাপ আলোচনা একটা হলো রাজনৈতিক সংকটের। আরেকটা প্রশ্ন বলি, যেগুলো আপনি ঐক্যমত কমিশনে আলোচনা করছেন, আপনি সেটেল করেছেন, তো এটা নিয়ে তো আপনার রাজপথে তো কোনো কর্মসূচি দেবার কোনো প্রশ্ন নেই। যেমন ধরুন নিম্নকক্ষে পিআরের ব্যাপারটা কোনো এজেন্ডার মধ্যেই ছিল না। আপনি তো অনেকগুলো প্রোগ্রাম আপনি কভার করেছেন এনটিভি থেকে, তাহলে নিম্নকক্ষে পিআর কোনো আলোচনাই নাই। তাহলে যেটা ঐক্যমত কমিশনের এজেন্ডার মধ্যে নাই, কোনো আলোচনার মধ্যে নাই, তো সেটাকে কেন আপনি রাজপথে আপনি যাচ্ছেন? এটা কি এরকম একটা ইস্যু যে রাজপথে আপনি সমাবেশ বিক্ষোভ দিয়ে দেশব্যাপী প্রোগ্রাম দিয়ে মানে এটা কার্যকর করা যাবে? এটা তো এরকম কোনো ইস্যু না। তাহলে তো পাল্টা যারা করতে চান তারা যদি রাজপথে কর্মসূচি দেন, কারণ ইস্যুটা তো আমরা ঐক্যমত কমিশনে আলোচনা করে এবারকার এই জার্নির জন্য আগামী নির্বাচন কেন্দ্র করে এবার আমরা এই ব্যাপারটাকে আমরা কিন্তু সেটেল করেছি। নিম্নকক্ষে যেভাবে আছে সেভাবে হবে। হ্যাঁ, উচ্চকক্ষের ব্যাপারে আমরা একমত হয়েছি। আমরা বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট ছিল, উচ্চকক্ষের সবাই একমত, 100 জন হবে এটাও একমত, কিন্তু প্রতিনিধিত্বটা কিভাবে হবে, এটা কি আসনের অনুপাতে হবে না দলগুলোর প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হবে, এটা নিয়ে বিরোধ। হ্যাঁ, আমরা অনেকগুলো দল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, এই প্রশ্নে জামাত এবং অন্যান্য অনেকগুলো দলের সাথে এই প্রশ্নে আমাদের একমত যে আমরা উচ্চকক্ষে আমরা ভোটের সংখ্যানুপাতিক হারে আমরা এখানে চেয়েছি। এখন এই দলগুলো যদি আগামী পার্লামেন্টে তারা যদি সংবিধান সংশোধনের মতন তারা যদি মেজরিটি পায়, তখন সেখানে সেটা হতে পারে। আর বিএনপি যদি তার অবস্থান পরিবর্তনও করে সামগ্রিক বিবেচনা করে, তখন সেটাও আসতে পারে। তাহলে এটা তো রাজপথের কোনো কর্মসূচি, কোনো মাঠদাঙ্গা কর্মসূচির মধ্য দিয়ে সমাধানযোগ্য না। আমি মনে করি একটা গণতান্ত্রিক সমাজ কিভাবে চলে বোঝাপড়ার মধ্য দিয়ে, রাজনৈতিক চুক্তি হয়, সামাজিক চুক্তি হয়, এক ধরনের জেন্টলম্যানস এগ্রিমেন্ট থাকে। মানে যে কোনো সভ্য সমাজ তো এভাবেই চলে, কিছুটা আপনি লিখিত পড়িত থাকে আর অনেকগুলো বোঝাপড়ার জায়গা থাকে, চিন্তার ঐক্য থাকে, যে আপনার সাথে অনেক প্রশ্নের দ্বিমত আছে কিন্তু এ ব্যাপারে আমরা একমত। নাহলে তখন স্টেট তো ফাংশন করতে পারে না। আপনি যখন খেলতে যান, খেলার কিছু নিয়ম তো আগে আপনি তৈরি করেন। তো সে জায়গা থেকে আমি মনে করি যে যারা জামাতের নেতা বলে ইয়েস, আমরা নিশ্চয়ই আলাপ আলোচনাকে আমি স্বাগত জানাই। আমাদের মেজর স্টক হোল্ডাররা কথা বলবেন, আলোচনা করবেন, এটাই তো আমরা চাইবো। যে কোনো সভ্য গণতান্ত্রিক সমাজ তো এই ফর্মে তো এগোই। তো সেটা আমি নিশ্চয়ই এইরকম জেস্চার আমি তো সবার দিক থেকে অবশ্যই আমি দেখতে চাইবো। জি, ধন্যবাদ ডক্টর শামীম রেজা। আমি অন্য একটা বিষয়ে যেতে চাই যে বাংলাদেশে নির্বাচন তো এক ধরনের উৎসবের মতন। আমরা যতটুকু অতীতে দেখে এসেছি, বিগত 3টি নির্বাচনে নিয়ে নানান রকম অভিযোগ আছে যে সাধারণ ভোটাররা ভোট দিতে পারেননি। সেই বাস্তবতায় আগামী নির্বাচনে তো আরও উৎসবমুখর হওয়ার কথা। সেই জায়গায় সরকার কি এই নির্বাচন নিয়ে একটু ভীত সন্ত্রস্ত কিনা? কারণ আমি দুটি সংবাদ দিয়ে বলি যে আজকেই ধর্ম উপদেষ্টা বলেছেন নিরাপত্তার স্বার্থে যে জাতীয় নির্বাচনের আগে বিশ্ব ইজতেমা হবে না। এর আগে বাংলা একাডেমি বলল বইমেলা হবে না নির্বাচনের জন্য, যদিও আজকেই আবার বাংলা একাডেমি সিদ্ধান্ত নিয়েছে তারা ফেব্রুয়ারি মাসেই করবেন বইমেলা। তো এই সিদ্ধান্তগুলো তো সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নির্বাচনকে লক্ষ্য করে।
তো সরকার কি আসলে ভয় পাচ্ছে যে না মানে নির্বাচন নিয়ে কি হয় না হয়, এই বড় জমায়েত এগুলো করা যাবে না, বিশ্ব ইজতেমার মতন বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলা একাডেমি প্রাঙ্গণে যে বইমেলা হচ্ছে, এইগুলো এই ভয়টা কেন? সরকারের মনোজগৎ তো বোঝা খুব কঠিন যে তারা কি ভাবেন, আর একজনের মন তো আর একজনের মনের সঙ্গে যুক্ত নাও হতে পারে। এটা আসলে মানে সামষ্টিকভাবে কি তারা ভাবছেন তারাই ভালো বলতে পারবেন। আমরা খুব সহজে নিরাপত্তার একটা শব্দ বেশ প্রয়োগে অভ্যস্ত হয়ে পড়েছি, কিছু হলেই নিরাপত্তা বিঘ্নিত, এবং এটা ভালোই চলে আমাদের এখানে। জনসমাবেশ হলে নিরাপত্তা বিঘ্নিত, কিন্তু আপনি একমত হয়ে দাবি আদায়ের জন্য যখন পুরো শহর আপনি স্থগিত করে দিচ্ছেন তখন নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে না। আবার উৎসব নির্বাচনের আগে শব্দটা প্রয়োগ করতেই হবে আপনাকে। পৃথিবীর কোন দেশে নির্বাচন উৎসব হয়? নির্বাচন কষ্টকর প্রক্রিয়া। নির্বাচনে যায় না দেখে কোনো কোনো দেশে ফাইনের ব্যবস্থা আছে, যেমন নির্বাচনে যাননি কেন। সব নির্বাচন তো জোরান মামদানির নিউ ইয়র্কের মেয়র নির্বাচন না, যে এখন কষ্টের একটা তরুণের আবির্ভাব ঘটেছে চলেন যায়। এটা একটা দায়িত্ব, এটা অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথায় কথায় উৎসব, ঠিক আছে উৎসব, আপনার মনে উৎসব থাক, এটা কিসের উৎসব? এটা এই উৎসবই যদি হতো তাহলে আমরা গত 100 বছর ধরে উৎসবই করতাম নির্বাচনকে নিয়ে। আমি অধিকারই প্রয়োগ করতে পারছি না, আমি যেতে পারছি না, আমার নিরাপত্তার জন্য আমি শঙ্কিত থাকছি, আমার ভোটটা আমি দিতে পারবো কিনা সেটা নিয়ে আমি নিশ্চিত থাকতে পারছি না, তালিকার কোনো ঠিক নাই, সেখানে যারা দায়িত্ব পালন করবার কথা তারাও উধাও হয়ে গেছেন মাঝে মধ্যে নির্বাচন থেকে। এরকম তো আপনি দীর্ঘদিন সংবাদ সংগ্রহ করেন, আপনি আমার চাইতে আরও ভালো উদাহরণ দিতে পারবেন, সাইফুল ভাইও পারবেন অনেক। প্রশ্ন হলো, উৎসবের মতো এসব বিশেষণ শব্দের দরকার নেই, এত সুপারলেটিভের কোনো দরকার নেই। আপনার যেটা দরকার নির্বাচনী যে পদ্ধতি, নির্বাচনের যে অধিকার, নির্বাচনের যে অংশগ্রহণ, সেটাকে নিশ্চিত করতে পারা। এখন সেইটা সম্ভবত অস্পষ্ট থাকার কারণে বিভিন্ন জায়গা থেকে আমরা এই বিভিন্ন নিরাপত্তার শব্দগুলো আমরা শুনি। আরেকটা হলো, সরকার কি ভার্চুয়াল সরকার না সরকার কি গ্রাউন্ডের সরকার? বাংলা একাডেমির বইমেলার একটা প্রস্তাব দেওয়া হলো, ভালো কি মন্দ সেটা আলোচনার আগে এটা নিয়ে প্রচুর সামাজিক মাধ্যমে ঝড় উঠলো, আবার দিকে সিদ্ধান্ত পাল্টে গেল। আপনি আবার একটা কিছু করলেন, আবার একটা ঝড় উঠলো, আপনি পাল্টে গেল। তাহলে কি মোটামুটি আমরা ঝড়ের উপরেই থাকবো? এই যেটা একটু আগে উনি যেটি বলছিলেন একটু আগে, তো সেটা আপনার কথার উত্তরটা আমি ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছি, কারণ কে ভয় পাচ্ছেন না পাচ্ছেন এটা তো আর আমাদের পক্ষে মন্তব্য করা ঠিক না। কিন্তু এক ধরনের শেকিনেস টের পাচ্ছি, এবং এই এতবার ফাম্বল করবে কেন? ভুল হলে বলতে হবে যে আমার ভুল হয়েছে, আমি আবার ঠিক করছি, বা আমি এটা এই কারণে নিয়েছিলাম, আমি এটাতে স্থির থাকবো। আপনি দেখেন অন্য কোনো বিকল্প করা যায় কিনা। সবার কাছে প্রীত থাকা যাবে না, সবার কাছে ভালো থাকা যাবে না। আপনি সংস্কারের দায়িত্ব নিয়েছেন, এত প্রেমময় বা প্রীত থাকার তো আপনার কোনো সুযোগ নেই। সুতরাং সেই কঠোরতা যে আপনি দেখাতে পারছেন না, আপনার অন্য নিরাপত্তা ভেঙে পড়েছে সেটা আপনি টের পাচ্ছেন। আপনার সমস্ত মহাসড়কে মাইলের পানের উল্টা দিক থেকে অটো রিক্সা যাচ্ছে, এটা নিরাপত্তা না? আপনি যে কোনো মুহূর্তে বড় দুর্যোগের মুখোমুখি হবেন। আপনার 12 রকমের অটো রিক্সা শুনি, কে বলেন 8 রকম 12 রকম, পুরো শহরকে স্থবির করে দেবে, পুরো শহর আর রাজধানী শহর নেই, এটা নিরাপত্তা বিঘ্নিত করে না? এটাও তো বড় নিরাপত্তা। আপনার সড়কেরই যদি নিরাপত্তা না থাকে, বিনিয়োগ কোথা থেকে আসবে? মানুষের চলাচল না থাকলে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। খুব সহজে যেন নিরাপত্তা শব্দকে ব্যবহার না করি, এবং একই সঙ্গে নিরাপত্তার যে গ্র্যাভিটি, জাতীয় নিরাপত্তার যে গুরুত্ব, সেটা যেন আপড় থাকে, সেটা যেন একটা জায়গায় থাকে। অর্থাৎ উত্তরটা এরকম যে ভয় আছে কি নাই, কিন্তু এক ধরনের ইনডিসাইসিভ একটা বিষয়, সিদ্ধান্তহীনতা বা সিদ্ধান্ত নেব কি নেব না, সব ক্ষেত্রে একেবারে পলিটিক্যালি কারেক্ট থাকতে হবে, এই ধরনের একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে যুক্ত হচ্ছে যেটা সাইফুল ভাই বললেন, যে প্রধান রাজনৈতিক অংশীজন তারা আবার রাজপথে নামছেন। আপনি আলোচনা করলেন, আপনি বললেন নিজেদের রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে আলোচনার পথ বের না করে, সুযোগ বের না করে আপনি রাস্তায় নামছেন। সুতরাং এই জিনিসগুলো বরং আপনি যে অর্থে নিরাপত্তার কথা বলেছেন, যে এগুলোই একটা বড় একটা নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে। এবং আমি 3টা লাইন বলে শেষ করবো। আমার কাছে মনে হচ্ছে কালকে কি হয় আমরা জানি না, নিশ্চয়ই তারা কিছু সংশোধন করবেন বা সংযোজন বিয়োজন করবেন। এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে গণভোট এবং অন্য যে গুরুত্বপূর্ণ ইস্যু আছে, যেমন ধরুন উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, এইটা দেখবেন কিছুটা পেছনে চলে যাবে যদি এই নতুন প্রস্তাবিত বিষয়ের নিরসন না হয়, বরং পুরো আলোচনাটাই কেন্দ্রীভূত হবে এই সংবিধান আদেশ, এটা কি হবে কি হবে না, এবং একই সঙ্গে যে সংবিধান সংশোধন পরিষদের যে ধারণা, 270 জেনের ধারণা, এই দুটো আলোচনা যদি খুব প্রকট হয়ে ওঠে, সামনের দিকে চলে আসে, তাহলে অন্য গুরুত্বপূর্ণ সংস্কার আলোচনাগুলো পেছনে চলে যাবে। এবং তার মধ্যে একজন মহামান্য থাকবেন কি থাকবেন না তা নিয়েও কথা হচ্ছে। আপনি কি প্রতিস্থাপিত করে দিলেই এমনি সংবিধান আদেশ বৈধ হয়ে যাবে? মানে এক্স রাষ্ট্রপ্রধানের ব্যাপারে ওয়াই রাষ্ট্রপ্রধান আসলেই কি তার বৈধতা প্রাপ্ত হবে? ওটা এক আলোচনা, এটার বৈধতা আর এক আলোচনা, সাইফুল ভাই আমি যদি ভুল না করে থাকি। সুতরাং আপনি এই দুটো তিনটা জিনিসই বাকি জিনিসগুলোর উপর প্রভাব বিস্তার করতে পারে। আর একটা একটু উদ্বেগের জায়গা আছে। ধরুন, আমি আশা করি সরকার হয়তো নিশ্চয়ই সামগ্রী বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন,
কিন্তু সংবিধান সংশোধনের এ ধরনের কোনো আদেশ যদি জারি করেন, আশঙ্কা আছে বা সম্ভাবনা আছে ইমিডিয়েটলি নাগরিকদের যে কেউ কিন্তু কোর্টে কিন্তু তারা কিন্তু যেতে পারেন। একবার বিষয়টা যদি কোর্টে যদি গড়ায়, তখন কিন্তু ব্যাপারটা কিন্তু অন্য মাত্রার দিকে যাবে। তো আপনি তো সেখানে আবার যে প্রশ্নে আবার দলগুলোর মধ্যে বিভক্তি আছে, বিভাজন আছে, স্পষ্টত ভিন্ন অবস্থান আছে, এই একই প্রশ্ন যদি আবার কোর্টে গড়ায়, তার সময়, তার অবকাশ, তার নির্বাচন মিলে পুরো ব্যাপারটা আপনি একটা প্যান্ডোরাক্স বক্স ওপেন করছেন কিনা, সেটাও কিন্তু একটা বড় একটা ক্যানভাসের প্রশ্ন। ওই জায়গাটা একটু ক্ল্যারিফাই করি দর্শকদের জন্য। এই যে বিএনপির যে নোট অফ ডিসেন্ট বা অনেকেরই, তার মানে আপনি যেগুলোকে নোট অফ ডিসেন্ট সহ সিদ্ধান্ত হয়েছে সেগুলো যাচ্ছে, সেগুলো এর মধ্যে গণভোটে বা সেটা যাচ্ছে। প্রশ্ন যে নোট অফ ডিসেন্টটা উল্লেখ থাকছে না, তো সিদ্ধান্তটা হয়েছে নোট অফ ডিসেন্ট সহ। এখানে জটিলতার প্রশ্নটা দাঁড়িয়েছে এইখানে আর কি। এটা খুব সহজ না, এটা একটা জটিল প্রক্রিয়া। এর একটা সমাধানের জায়গা ছিল ওটা, যেটা প্রফেসর ইউনুস বরঞ্চ শুরুতে যেটা তিনি বলেছিলেন, যে সমস্ত প্রশ্নে সকল দল একমত হবেন সেটাই হবে ভিত্তি। সে সংখ্যা যদি 8টা হলে 8টা, 9টা হলে 9টা, 10টা হলে 10টা, 12টা হলে 12টা, এই জায়গাটার উপরে দাঁড়াতে পারলে তাহলে এত বিতর্কের, তাহলে বাকি প্রশ্ন যেগুলো আছে সেগুলো দলের ম্যানিফেস্টোতে থাকবে, দল তার নিজের আলোচনায় থাকবে, যারা নির্বাচনে যাবেন, যারা পার্লামেন্টে রিপ্রেজেন্ট করবেন, যারা সরকার গঠন করবেন, অথবা নেক্সট পার্লামেন্ট যারা প্রতিনিধি হবেন, তারা এগুলো নিয়ে আলোচনা করবেন, কথা বলবেন, এবং তারা ওরকম একটা সংখ্যাগরিষ্ঠতা পেলে তাদের দল বা জোট সেগুলোকে তারা বিল আকারে করে আইনে পরিণত করতে পারবেন। তাহলে ব্যাপারটা অনেকখানি সমাধানের কিন্তু প্রশ্ন ছিল, কিন্তু বাস্তবে ঐক্যমত কমিশন সবাই মিলে ওই জায়গায় কিন্তু থাকতে পারেনি। নোট অফ ডিসেন্ট সহ অনেকগুলো ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, জটিলতার সূত্রটা কিন্তু এইখানে। আরেকটাতে আবার এই প্রশ্নগুলো অনেকগুলো যেগুলো নোট অফ ডিসেন্ট সহ অ্যাগ্রি করা হয়েছে, এখানে অনেকগুলো আবার গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তো এই হলো একটা জটিলতার জায়গাটা। আর আইনগতভাবে জটিলতার প্রশ্নটা বললাম। এখন সরকারের দিক থেকে অপশন যেটা মনে করি, সরকারকে তার নিজের একদিকে বিদ্যমান সংকট থেকে তাকে বেরিয়ে আসা দরকার, 100% সমস্ত পক্ষ আমরা সন্তুষ্ট হব এরকম নাও হতে পারে। তাহলে ব্রডলি অধিকাংশ রাজনৈতিক দল বা জনগণের বিপুল অংশ, ভোটাররা, গুরুত্বপূর্ণ অংশীজনরা সবাই মোটামুটি এটাকে যুক্তিগ্রাহ্য, গ্রহণযোগ্য বিবেচনা করতে পারেন, এরকম একটা জায়গায় সরকারকে দাঁড়াতে হবে। সবাইকে আস্থার মধ্যে নেওয়াটা কিন্তু প্রয়োজন হবে। কিন্তু ওই যে বললাম, এখন সরিষা দিয়ে ভূত তাড়াবো, সরিষার মধ্যে যদি ভূত থাকে, এবং সরকারের আমি আশা করব ঐক্যমত কমিশনের মতন সরকারের নিশ্চয়ই কোনো দলীয় পক্ষপাত থাকবে না, বা থাকার কথা না। চরিত্রের দিক থেকে তো একটা তত্ত্বাবধায়ক সরকারের বৈশিষ্ট্য নিয়ে তারা কাজ করার কথা তারা। এবং এরকম একটা জটিল সময়ে এটা এখন আরও বেশি অনেক জরুরি। যদি মনে হয় যে বিশেষ কোনো অংশকে তারা আস্থার মধ্যে নেওয়ার জন্য অথবা খুশি করবার জন্য কোনো উদ্যোগ নিচ্ছেন, এটা কিন্তু নতুন সংকট এটা কিন্তু আবার তৈরি করতে পারে। এ ব্যাপারে আগামীকাল যেহেতু 12টায় প্রেস কনফারেন্স, সুতরাং আগামীকাল সকালবেলা তাদের জন্য সময় আছেন। নিশ্চয়ই বাংলাদেশের আমরা বিদ্যমান সংকটকে আমরা বেরিয়ে আসতে চাই, নতুন কোনো সংকট যেন আমাদের এই নির্বাচন এবং গণতান্ত্রিক ট্রানজিশনের পথকে যেন বাধাগ্রস্ত না করে, এটাই নিশ্চয়ই আমাদের সবার কাম্য হবে। ধন্যবাদ। আমি একটা জিনিস আপনার কথার প্রেক্ষিতেই যুক্ত করতে চাই যে 5ই অগস্ট যেদিন জুলাই ঘোষণাপত্র পাঠ করা হলো, প্রধান উপদেষ্টা সংসদ ভবনের সামনে পাঠ করেছিলেন, সেখানে কিন্তু সর্বশেষ তিনি বলেছিলেন যে জুলাই সনদ যেটি হতে যাচ্ছে বা হবে সেটি পরবর্তী সংসদ তাই এটি বাস্তবায়ন করবে। তাহলে সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা যখন এটি বললেন, যিনি আবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি, উনি যখন 5ই অগস্ট এটি বলেই দিলেন, তাহলে 17ই অক্টোবর বা পরবর্তীতে এসে এটি কেন পরিবর্তন হলো? আর আরেকটি বিষয় হলো যে অনেকেই চাচ্ছে যে এই আদেশে বা অধ্যাদেশ যেটি হোক, একজন স্বাক্ষর করলে মানবেন না, আরেকজনকে স্বাক্ষর করতে হবে। তো এইগুলো মাথায় নিয়ে আসলে কতটুকু সম্ভাবনা দেখেন যে আসলে? প্রথম হচ্ছে যে আপনি জানেন যে ঐক্যমত কমিশনের ম্যান্ডেটটাই ছিল জুলাই সনদটা তৈরি করা, যেটা আমরা মানে গুরুত্বপূর্ণ রিফর্ম, শুধুমাত্র সংবিধান না,
পুলিশ, জনপ্রশাসন আমরা জানি, দুদক থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে। এবং ঐক্যমত্য কমিশনের এই জার্নিটা আমি মনে করি নিশ্চয়ই তাদেরকে আমি সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো এই ব্যাপারে কোনো, এবং তারা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে তারা যে কাজ করেছেন, যে অখণ্ড ধৈর্য নিয়ে, নিশ্চয়ই ব্যাপারে আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে পারি। কিন্তু পরবর্তীকালে তাদের এখতিয়ার কিন্তু এইটুকুই ছিল। পরে কিছু কিছু দল যে আমরা তো এটা একমত হলাম বা স্বাক্ষর করব, তাহলে বাস্তবায়নটা কিভাবে হবে, এটা কিন্তু ঐক্যমত্য কমিশনের এখতিয়ারের বাইরে ছিল এটা। ফলে দলগুলোর আলোচনার প্রেক্ষিতে পরে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। 1.5-2 মাস যে বেশি সময় লাগলো সেটা কিন্তু প্রধানত বাস্তবায়নের প্রক্রিয়াটার জায়গাটা নিয়ে। আমি বরঞ্চ মনে করি প্রফেসর ইউনূস সরকার প্রধান হিসেবে ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান, তিনি বরঞ্চ যে স্ট্যান্ডটা নিয়েছিলেন বা জুলাই ঘোষণা যেটা তিনি দিয়েছিলেন, তো যেখানে দুর্ভাগ্যজনকভাবে আমাদের যাওয়ার সুযোগ হয়নি, আমরা দাওয়াত পেয়েছিলাম, কিন্তু যেহেতু সেটা আমাদের সঙ্গে ফাইনালি কোনো আলোচনা হয়নি, কনসাল্ট হয়নি, আমাদের মতন অনেকগুলো দল আমরা কিন্তু সেখানে যাইনি। কারণ আমরা যেটা আমাদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করা হয়নি, আমরা তার অংশীজন হতে চাইনি, কথাটা সত্য। এখন তারা যদি ওই জায়গায় দাঁড়াতেন তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু তাহলে এত প্রশ্ন, এত জটিলতা কিন্তু আসতো না। আপনারা এটা স্বাক্ষর করেছেন, এটা বাস্তবায়ন হবে, এটা পরবর্তী পার্লামেন্টে যে তো এটা কার্যকারী হবে। সেখানে দলগুলো তার ইশতেহারে থাকবে, তারা মানুষের ম্যান্ডেট নেবেন, যারা ম্যান্ডেট পাবেন, সমর্থন পাবেন, পার্লামেন্টে যাবেন, তারা তাদের মতন করে তারা এটা কার্যকরী করবেন। একটি বিষয় যে এই সরকারের বৈধতাও তো পরবর্তী পার্লামেন্টে গিয়েই নিতে হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমি ঐক্যমত্য কমিশন একাধিক দিন আমি বলেছি, রাজনৈতিক দলগুলো কি আপনি বাধ্য করতে পারেন এই যে আপনি নানা দড়ি দিয়ে, শিকল দিয়ে বা আপনার কাছে দিয়ে যে আপনি বেঁধে ফেললেন, একটার পর একটা বললেন, ধরেন আমরা 7টা অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছি, যদি 21টা অঙ্গীকারনামাও যদি স্বাক্ষর করে তাহলে এখন আপনি কি এভাবে কি আপনি বাঁধতে পারেন? যদি না পলিটিক্যাল উইল যদি কাজ করে, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর পলিটিক্যাল উইল, তার যে সিদ্ধান্ত, এটাই তো মূল, তার এক্সপ্রেশন ঘটে বিভিন্নভাবে। আরেকটা আপনি যেটা বলছিলেন যে লাস্ট যেটা বললেন, এটা আপনি আমাকে শেষ প্রশ্ন যেটা করলেন এটি হলো যে একজন স্বাক্ষর করলে মানবো, আরেকজন স্বাক্ষর করলে মানবো না। তো আপনি মানে এটা তো একটা ডাবল স্ট্যান্ডার্ড। আপনি 14 মাস আপনি তো যে কোনো অধ্যাদেশ প্রজ্ঞাপন তো আপনি রাষ্ট্রপতির নামেই চলছে, এবং যিনি বক্তব্য রাখছেন তিনি যখন উপদেষ্টা ছিলেন সেই রাষ্ট্রপতির কাছ থেকেই শপথ নিয়েছেন, এবং তার থেকে শপথ নিয়েছেন, এবং তার মন্ত্রণালয় থেকে বহু জিনিস যেগুলো কার্যকর করতে হয়েছে রাষ্ট্রপতির স্বাক্ষরে কিন্তু সেগুলো কার্যকর হয়েছে। তাহলে এগুলো কিন্তু মিলল না, এগুলো কিন্তু আপনি স্ববিরোধিতার জায়গাটা। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি পার্লামেন্টে গেলেন, আমরা যে অর্থে বলি জনগণ সার্বভৌম, জনগণ কিভাবে তার সভরেন পাওয়ার জনগণ এক্সারসাইজ করে? জনগণ এক্সারসাইজ করে একটা গণতান্ত্রিক সমাজে, তিনি ভোটের মধ্য দিয়ে তিনি তার প্রতিনিধি তিনি ইলেক্ট করেন। প্রতিনিধিরা যখন একটা পার্লামেন্ট গঠন করেন, সংসদ গঠন করেন, তখন এই পার্লামেন্ট মেম্বাররা জনগণের পক্ষে তারা এই সার্বভৌম ক্ষমতাকে তখন তারা প্র্যাকটিস করেন। টেকনিক্যালি আমাদের এই রাজনৈতিক দলগুলোর কোনো চুক্তি আগামী পার্লামেন্ট কিন্তু মানতে বাধ্য না, একেবারেই বাধ্য না। তারা বাধ্য হচ্ছেন রাজনৈতিক দিক থেকে বাধ্য, ইথিক্যালি মোরালি তারা বাধ্য। আইনগত দিক থেকে আপনি তো সেই পার্লামেন্টকে তো আপনি বাধ্য করতে পারেন না যে আপনাকে আমি ঘাড়ে ধরে নাকে ধরে বলছি দিজ আর দ্য থিংস অ্যামেন্ডমেন্ট ইউ টু সাইন। আপনি এরকম কোনো আপনি কিন্তু তৈরি করতে পারেন। ইভেন গণভোট হওয়ার পরও, গণভোট একটা ম্যান্ডেট, একটা পিপুলস একটা উইল জায়গাটা যাচ্ছে, কিন্তু যখন আপনি পার্লামেন্টকে যখন আপনি ইলেক্ট হচ্ছে, পার্লামেন্ট যাচ্ছে, তখন তিনি তো এর কিছু কিছু সংশোধনী আনতে পারেন, পরিবর্তনও করতে পারেন, কিন্তু ভরসার জায়গাটা কোথায়? যেহেতু এই রাজনৈতিক দলগুলোর তারা আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, অঙ্গীকারনামা করেছি, 31 দফায় তো আমাদের তো অনেক প্রায়র একটা কমিটমেন্টও আছে, সুতরাং আমরা পলিটিক্যালি মোরালি আমরা বাউন্ড। বরঞ্চ আমি এটাও বরঞ্চ বলি, ধরুন ঐক্যমত্য কমিশনের কোনো একটা প্রস্তাবও যদি কোনো কিছুই হলো না, তারপরেও কিন্তু বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ যারা আমরা 31 দফা দিয়েছি জুলাই অভ্যুত্থানের আরও 1.5 বছর আগে, আমরা কিন্তু মানুষের কাছে কিন্তু অঙ্গীকারাবদ্ধ, ভবিষ্যতে পার্লামেন্ট গঠিত হলে যারা সরকারে যাবেন, পার্লামেন্ট হবেন, দিজ আর দ্য থিংস টু বি অ্যামেন্ডেড। এবং কারণ পুরো জমানা যেহেতু কেউ ফিরতে চায় না, যে ব্যবস্থা একটা দল একটা ব্যক্তিকে কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, যেহেতু সে ব্যবস্থার আমরা একটা মূলোৎপাটন চেয়েছি, সুতরাং এটা আমাদের পাবলিক কমিটমেন্ট। সেটা আপনি জুলাই সনদ যদি স্বাক্ষরিত নাও হতো,
তারপরে কিন্তু আমার দলগুলো কিন্তু আমাদের অবস্থানে আমরা কিন্তু আমরা আছি। ধন্যবাদ। অধ্যাপক শামীম রেজা, আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাই যে ঐকমত্য কমিশনের পরে রাজনৈতিক যে অনিশ্চয়তা এখন পর্যন্ত আছে, তো তাতে কি নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখেন কিনা ফেব্রুয়ারির? তার আগে নজরুল আপনাকে ধন্যবাদ জানা যে আপনি এই শীতল আলোচনাকে উৎসাহ দিচ্ছেন, আমরা কেউ হস্তক্ষেপ করছেন এবং আপনার খুব টিআরপি বাড়বে কিনা তাও আমরা জানি না, কারণ এই ধরনের ক্রিটিক্যাল আলোচনা কেউ সাধারণত চায় না, প্রত্যেকে চটকদার বক্তব্য দিতেই এখন ভালো আলোচক অবশ্যই আছেন। আর দ্বিতীয় হচ্ছে যে যতক্ষণ আপনি সামাজিক মাধ্যমে ইনফ্লুয়েন্স না করবেন ততক্ষণ তো আপনি আবার ইনফ্লুয়েন্সার না। অনেক আলোচনা যেটা আজকে করছেন সেটা আমাদের মতো মেড়মেড়ে আলোচকরা কিন্তু অনেক আগেই বলেছি, যেমন রাজনৈতিক দলের নিজস্ব অবস্থানের প্রসঙ্গে, যে আমরা সংস্কার কিন্তু কোনোদিন শতভাগ হবে না, অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকবে যেটা আমরা দেখতে চাই যে তার ইস্তেহারে প্রতিফলিত হয়েছে, এবং ইস্তেহার কি করে বাস্তবায়ন করানো যায় সেই নাগরিক উদ্যোগকে আপনার সংযুক্ত করতে হবে। আমাদের এই প্রক্রিয়া এমন অনেক ব্যক্তি আছেন যারা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ক্যাম্পেইনার বা রিফর্ম ক্যাম্পেইনার, তারা কিন্তু তাদের কোনো ক্যাম্পেইন আমরা কোথাও দেখছি না। তারা বিভিন্ন সময় জাতীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সরকারের অংশ হবার পরে তাদের দিক থেকে আর আমরা কোনো উচ্চবাচ্য দেখছি না। এই দীর্ঘ প্রক্রিয়া এখন পর্যন্ত কোনো আপনি পাবলিক অ্যাডভোকেসি গ্রুপের অস্তিত্ব দেখছেন কিনা? আপনি এটা তো একটা পশ্চিমা মডেলেই করছেন, এগুলো তো আর আপনি মধ্যযুগের মডেলে তো আপনি করছেন না, গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকে। তো জনগণের কাছে কবে নিয়ে যাবেন? সেই গণভোট নিয়ে আপনি বিভ্রান্তি তৈরি করছেন, 35টা থাকবে নাকি প্রশ্ন একটা থাকবে, সেটা ব্যাপার আমি একমত যে তার অন্তত এটা ভালো করেছেন, একটা ছোট প্রশ্ন থাকবে, হ্যাঁ বা না থাকবে। কিন্তু আপনি আবার যখন পেছনে ওটা যুক্ত করবেন তাহলে তো ঘর পূরণের মতো আপনাকে অন্যভাবে এটার ভোটিং সিস্টেমটা আপনাকে করতে হবে। আর যেটা বলে আমি সংক্ষেপে বলবো যে দেখেন, সংবিধান সংশোধনের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা হচ্ছে, এটা এমন বলা যাবে না যে হঠাৎ আকাশ থেকে পড়েছে। এই আলোচনা গত 20, 30, 40 বছর হয়েছে। প্রথম সংবিধানের রচনার পরেও অনেক আলোচনা হয়েছে, তারপরে 70, 80, 90 দশকে কখনো একাডেমিক পর্যায়ে হয়েছে, কখনো তাত্ত্বিক পর্যায়ে হয়েছে, কখনো এটা প্রায়োগিক দিক নিয়ে হয়েছে। আজকের প্রত্যেক ব্যক্তিকে আমরা নাম উল্লেখ করে করে বলতে পারবো কে কবে কোথায় বক্তৃতা দিয়েছেন এই প্রসঙ্গে, সে যে দলের হন, যে মতের হন, বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। একটা প্রজন্ম বা একাধিক প্রজন্ম বড় হয়েছেন এই আলোচনার মধ্যে দিয়ে। দুঃখজনক হলে আমরা সেটা পরিবর্তন করতে পারিনি, বাস্তবায়ন করতে পারিনি। এবং এটা নিয়ে যে আমাদের খুব দ্বিমত ছিল নাগরিক পর্যায়ে তা কিন্তু না, যেটা আপনার প্রতিষ্ঠান তৈরি করতে দেয় না, প্রতিষ্ঠানকে দুর্বল করে, তার অ্যাকাউন্টেবিলিটি তৈরি করতে দিচ্ছে না, একচ্ছত্রভাবে এক ব্যক্তির হাতে ক্ষমতা কক্ষিগত করছে, সে আলোচনাকে নতুন আলোচনা সুযোগ এসেছে জীবনের বিনিময়ে যে সেইটা আপনি করছেন। এটা বিশেষ কোনো দলেরও না, কিন্তু কোনো কোনো দল হয়তো দাবি করতে পারে যে আমি আগে থেকে প্রস্তাব দিয়েছিলাম, সেটা ভালো কথা, সাধুবাদ জানায়। সেইটা বিবেচনায় রেখেও বলছি অনেক কিছু দল করবে, দলকে করতে হবে। হঠাৎ কনজারভেটিভ পার্টি লেবারের এজেন্ডা যাবে না, লেবার কনজারভেটিভের এজেন্ডা যাবে না, চাইলে কংগ্রেস বিজেপির এজেন্ডা যাবে না, বিজেপি কংগ্রেসের এজেন্ডা যাবে না। বিষয়টা এরকম না, আমাদের তো বৈশ্বিক উদাহরণগুলোর দিকে যেতে হবে। হ্যাঁ, কিন্তু সংশোধন লাগবে। আমরা হয়তো অত জোরালোভাবে যেহেতু শুরু করতে পারিনি, শুরুটা বা যা করেছিলাম সেটা বাস্তবায়ন হয়নি, কিন্তু যে জিনিসটা আপনি যে কথা বলে নির্বাচনের সংখ্যার, আমি সরাসরি কোনো উত্তর দেব না। কাজ হচ্ছে এখন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা, বলা নির্বাচনে চেঞ্জের একটা বাতাস বইছে, এটাকে পলিসিতে ট্রান্সলেট করা, সেটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ। আমরা সময় শেষ হয়ে গেছে, আমরা আজকের মতো শেষ করব। দর্শক, পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় মারা গেছেন 5 জন, আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 1622 জন। পাশাপাশি শীত আসি করছে, এ সময় মৌসুম পরিবর্তনজনিত রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ে, বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধরা বেশি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা তাই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। সবাইকে এ বিষয়ে সাবধানতা অবলম্বন করা এবং সতর্ক থাকার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এনটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।